ওয়াইন্ডি ডে, এবং কবি যেটা চায়, ঠিক আছে, কি চায়, একটা বাতাসপূর্ণ দিন, বাতাসপূর্ণ ঝড়ো দিন চায় একটা কবি, উইথ দা হোয়াইট ক্লাউড। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10ম শ্রেণীর সি ফিভার কবিতাটি নিয়ে। ঠিক আছে, ইংরেজির সি ফিভার যে কবিতাটি আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো দেখো তোমরা, হ্যাঁ, তোমরা এই ভিডিওটা দেখার আগে, তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন অবশ্যই সাথে বইটা, কলম এবং খাতা নিয়ে বসবে, যেটা গুরুত্বপূর্ণ মানে সেটা কিন্তু লিখে নিবে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, সি ফেভার নামটার মাধ্যমে আমরা কি কি বুঝতে পারছি। দেখো, সি মানে কি, সমুদ্র, আকরিক অর্থ দেখো আগে। ফেভার মানে জ্বর। ঠিক আছে, সমুদ্র জ্বর, এটা কোনো মানে হইলো না। তাহলে এখানেই আমরা কি মানেটা পাবো সি ফেভার বলতে? এখানে কবির সমুদ্র যাত্রার যে একটা গভীর আকাঙ্ক্ষা, মনের গভীর একটা ডিজায়ার, সেটা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, একটা সমুদ্র যাত্রার পিপাসা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, কবি হচ্ছে জন ম্যাসফিল্ড। ঠিক আছে, জন এডওয়ার্ড ম্যাসফিল্ড পুরো নাম। তিনি 1878 সালে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি রাইটার অ্যান্ড পোয়েট লাউরেট। ঠিক আছে, একজন সভাকবি বা পোয়েট লাউরেট কথাটা মানে কি, সভাকবি বলতে পারো, রাজকবি বলতে পারো, ঠিক আছে, রাজ্যকবি বলতে পারো, অফ দ্য ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের একজন সভাকবি ছিলেন তিনি। ঠিক আছে, বা জাতীয় কবি। ফ্রম 1930, 1930 সাল পর্যন্ত তিনি ছিলেন। ঠিক আছে, যতদিন তিনি বেঁচে ছিলেন। তারপর দেখো, he is also remembered as the author of the children's novels The Midnight Fog and The Box of Delights. তিনি পরিচিত হয়ে আছেন, তিনি স্মরণীয় হয়ে আছেন তার শিশুদের জন্য যে লেখা দুই একটা বই আছে সেই বইগুলোর জন্য। তার মধ্যে একটা হচ্ছে দ্য মিডনাইট ফগ, আর আরেকটা হচ্ছে দ্য বক্স অফ ডিলাইটস। তো আমরা একটু কবি সম্পর্কে জেনে নিলাম। এবার চলে আসো, আমরা এই কবিতাটা কি বলছে, এই কবিতাটার এক ঝলক এখানে দেখে নিই। ঠিক আছে, পরের প্যারাটাতে দেখো, দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস। অ্যান্টিসিপেশন কথাটার মানে হচ্ছে যেটা আগে থেকে অনুমান করা হয়, এটা অ্যান্টিসিপেশন বলা যাবে। যে মনে হয় একটু পরে বৃষ্টি হবে, এই যে এই ধরনের বাক্যগুলোকে অ্যান্টিসিপেশন মানে পূর্ব ধারণা, এরকম করে বলতে পারো, কিন্তু সেটা মনে করা হবে। ঠিক আছে, সি ভয়েস মানে সমুদ্র যাত্রা। তো এখানে কবি কি বলছেন দেখো, দ্য পোয়েট স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট, কবি একটা এক্সাইটমেন্ট প্রকাশ করেছে, কিসের, দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস, সমুদ্র যাত্রায় যাওয়ার আগে কবি এটা অনুমান করেছেন যে সমুদ্র যাত্রা গেলে কি রকমটা হবে। তারপর দেখো, দ্য পেশিওনেট ডিসক্রিপশন, এই ধরনের একটা আবেগপ্রবণ বর্ণনা অফ দ্য সিস্কেপ, ঠিক আছে, সমুদ্র সৈকতের, রিভিলস দ্য ইটারনাল ডিজায়ার অফ অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। এরকম একটা আবেগপ্রবণ, ঠিক আছে, আবেগপূর্ণ সমুদ্র সৈকতের বর্ণনা কি করে প্রকাশ করে, একটা মনের ইটারনাল ডিজায়ার বলতে মনের গভীরের একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রকাশ করে একজন মানুষের। দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেন, to the lonely sea and the sky. And all I ask is a tall ship and a star to steer her by. And the wheels kick, and the wind song, and the white sails shaking, and a grey mist on the sea's face, and a grey down breaking. ঠিক আছে, এরপরে আসো মানেটাতে কি বলছে দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেন, আমি আরো একবার সমুদ্রে যেতে চাই, সমুদ্র যাত্রায় যেতে চাই। এই লাইনটা থেকে কি বোঝা যাচ্ছে, যে কবি আগেও একবার সমুদ্র যাত্রায় গিয়েছিলেন, বুঝতে পারছি। তারপরে কি বলছে দেখো, টু দ্য লোনলি সি, ঠিক আছে, ওই একাকী সমুদ্র, সমুদ্রটাকে নিঃসঙ্গ বলছে, সমুদ্রের মাঝখানে জল ছাড়া কোনো কিছু থাকবে, সমুদ্র থাকবে আর আকাশটাই থাকবে ওখানে, এই জন্যই বলছি দেখো, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। ঠিক আছে, and all I ask, এখানে ask মানে কি, ask আক্ষরিক অর্থে যদি আমরা ধরি তাহলে ask হইতেছে কোনো কিছু জিজ্ঞাসা করা। ঠিক আছে, কিন্তু এখানে চাওয়া, এখানে ask আর means to wants। ঠিক আছে, and all I ask is a tall ship, আমি যেটা চাই, ঠিক আছে, যা কিছু, আমি সমুদ্র যাত্রা যেতে গেলে যা কিছু লাগবে, কবি কি কি লাগবে, একটা বড় সড়ো লম্বা পালতোলা বড় জাহাজ, স্টার এবং একটা নক্ষত্র লাগবে। ঠিক আছে, টু স্টির হার বাই, যেটা তাকে পথ দেখাবে রাত্রিবেলা। স্টির কথার অর্থ হচ্ছে পথ প্রদর্শক। ঠিক আছে, মানেগুলো লিখে নিবে কিন্তু। আর এখানে দেখো যে রাত্রিবেলা
পথ দেখাবে, একটা নক্ষত্র বা একটা তারা পথ দেখাবে। এবার রাত্রিবেলা কোন নক্ষত্র বা কোন তারাটা মানুষকে পথ দেখায় কত সমুদ্র যাত্রা গেলে? ধ্রুব তারাকে দেখে মানুষ দিক নির্ণয় করে। ঠিক আছে, আগের দিনে এটা হয়তো এখনো নাবিকেরা করে করে থাকে। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য ওয়াইন্ড সং। ঠিক আছে, হুইলস কিক বলতে, হুইল মানে চাকা, কিক মানে ধাক্কা। ঠিক আছে, কিন্তু জাহাজের বা নৌকার চাকা থাকে? থাকে না, কিন্তু স্টিয়ারিং থাকে একটা ঘোরানোর জন্য। ঠিক আছে, ওটা আর কি করে, ওই হিলস কিক ওটাতে ধাক্কা করে। অ্যান্ড দা ওয়াইন্ড সং বলতে বাতাসের গান এখানে, কিন্তু এখানে কি হবে, বাতাসের মাধ্যমে, মানে বাতাসের যে তীব্র গতিটা, সেই গতির মাধ্যমে নৌকাটা এগিয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড দা হোয়াইট সেল শেপিং, যেটার কারণেই কি হবে, ওই নৌকার মধ্যে, জাহাজের মধ্যে যে সাদা বড় বড় পাল গুলা থাকবে। ঠিক আছে, পালতোলা নৌকা দেখছোই তোমরা। ঠিক আছে, কাপড়, সাদা সাদা কাপড় যেগুলা বাঁধানো থাকে, সেগুলা সেগুলা এইভাবে এইভাবে দুলে যাবে, এইভাবে এইভাবে দুলতেছে। কিসের মাধ্যমে দুলতেছে? এই বাতাসের মাধ্যমে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সি ফেস, এবং সমুদ্রের ফেসে, মানে সমুদ্রের বুকে বা সমুদ্রের মুখে, ঠিক আছে, কি দেখা যাচ্ছে? ধূসর কুয়াশা দেখা যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড এ গ্রে ডাউন ব্রেকিং, এভাবেই একটা ধূসর, ঠিক আছে, ভোরের শুরু হচ্ছে। এখানে ব্রেকিং, ব্রেকিং মানে শুরু করা। ঠিক আছে, এভাবেই একটা ভোরের শুরুয়াত হইতেছে। তারপরে 2 নাম্বার প্যারায় চলে যায়। হ্যাঁ, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেইন, আমি আরো একবার সমুদ্রে যেতে চাই। ঠিক আছে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কে ডাকে সমুদ্রে? যেন সমুদ্রটা কবিকে ডাকতেছে যে আয় আয় আমার কাছে আয়। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, টাইড মানে সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ, সমুদ্রের জলরাশি গুলো যেন কবিকে ডাকতেছে যে আয় বাছা আয়, তুই আমার কাছে আয়। ঠিক আছে, দেখো এখানে একটা কথা বলি, যে সমুদ্রের ঢেউ, সমুদ্রের স্রোত, তারপর নদীর জল কখনো কারোর জন্য ওয়েট করে না। ঠিক আছে, টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান। আশা করি তোমরা বুঝতে পারছো লাইনটার মানে। হুম, তারপর দেখো ওই সমুদ্রের ঢেউটা, সমুদ্রের জলরাশিটা কবিকে কিরকম করে ডাকছে, ইটস এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, ভালো করে ডাকতেছে। ঠিক আছে, যাই বাছা আয় আমার কাছে আয়, তারপরে আয় বাছা আয় আমার কাছে আয়, এরকম করে ডাকতেছে। ঠিক আছে, ওয়াইল্ড কল মানে কি, কত ওয়াইল্ড কল মানে একটু রাগান্বিত ভাবে ডাকা। ঠিক আছে, আর ক্লিয়ার কল মানে ভালোভাবে ডাকা, পরিষ্কার করে ডাকা। এবার ওয়াইল্ড কলটা যদি তোমরা ভালো করে বুঝতে চাও, তাহলে ভাবো তোমরা সকালবেলা ঘুম থেকে উঠতেছো না, তোমার মা তোমাকে বারবার ডাকতেছে, হ্যাঁ ওঠ রে ওঠ, আর ওঠ না ওঠ, অনেক বেলা হলে, এরকম করে ডাকতেছে। ঠিক আছে, তাও তোরা শুনতেছিস না, কিন্তু হুট করে তোমার মা এবার একটা লাঠি টাঠি নিয়ে এসে, এই উঠবে কি উঠবে না, যদি না উঠিস এখনই তো শুরু করে দিবে, এই যে এই ধরনের যে ম্যাটারটা, সেটা হচ্ছে ওয়াইল্ড কল। ঠিক আছে, বোঝাতে পারছি আশা করি। দ্যাট মে নট বি ডিনাইড, যেটা কবি ডিনাই করতে পারেনি, মানে ফিরিয়ে দিতে পারেনি, যে সমুদ্রের ঢেউ, সমুদ্র যে কবিকে ডাকলো, ঠিক আছে, সেটা কবি ডিনাই করতে পারেনি, বা তার কথা না শুনে সে থাকতে পারেনি। ঠিক আছে, মানে যেতেই হবে এবার কবিকে। তারপর দেখো, অ্যান্ড অল আই আস্ক ইজ এ ওয়াইন্ডি ডে, এবং কবি যেটা চায়, ঠিক আছে, কি চায়, একটা বাতাসপূর্ণ দিন, বাতাসপূর্ণ ঝড়ো দিন চায় একটা কবি, উইথ দা হোয়াইট ক্লাউডস ফ্লাইং। ঠিক আছে, যে যখন ওই বাতাসের মাধ্যমে সাদা সাদা মেঘেরা আকাশে উড়ে বেড়াবে, এরকম একটা বাতাসপূর্ণ কবি দিন চাইতেছে। বুঝতে পারছি। and the flame spray and the bloom spune, ঠিক আছে, ফ্লিউম স্প্রে বলতে কি, কত ফ্লিউম কথাটার অর্থ কি, ভেসে চলা আর কি। ঠিক আছে, আর স্প্রে ছোট ছোট জলকণার বিন্দু আর কি, দ্য স্মল ড্রপ অফ ওয়াটার। ঠিক আছে, কিরকমটা, যখন নৌকা চলে বা জাহাজ চলে, এই নৌকা দু সাইডে দেখবে কিছু ফেনা জাতীয়, হুম আর জলের বুদবুদি সৃষ্টি হয় সাদা সাদা। ঠিক আছে, সেটার কথাই বলছি এখানে, ফ্লু স্প্রে। আর যে জলরাশিটা টুপটুপ করে ছিটে এসে মুখের মধ্যে পড়ে, ওইটাই হচ্ছে এখানে স্প্রে। অ্যান্ড দ্য ব্লুম স্পুন, ওই ফেনাটা, যে ফেনাটার কথা বললাম। ঠিক আছে, অ্যান্ড দ্য সিগাল সরি সিগালস ক্রাইং, এবং যেখানে শঙ্খচিলেরা কি করে, গান করে। শেষ প্যারাটা দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেইন, আমি আরো একবার সমুদ্রে যেতে চাই। দেখো কবির এখানে তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, টু দ্য ভ্যাগ্রেন্ট গিভস লাইফ, ভ্যাগ্রেন্ট কথার অর্থ হচ্ছে ভবঘুরে, টোটো করে ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীন ঘোরা এখানে ওখানে। ঠিক আছে, সেটা হচ্ছে ভ্যাগ্রেন্ট মানে, তোমরা যদি দেখো তাহলে যাযাবর সম্প্রদায়ের মানুষেরা এক এক জায়গা থেকে আরেক জায়গায় যে গিয়ে থাকে, তাদের নিজস্ব কোনো বসবাস করার জায়গা নাই। ঠিক আছে, এই ধরনের মানুষ কি বলতে পারি আমরা, কত ভ্যাগ্রেন্ট বলতে পারি।
আর গিপসি, গিপসি এক ধরনের উপজাতি, যে উপজাতিটা কোনো একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করে না, আজকে এখানে আছে তো কালকে ওখানে, পরশুদিন আর একখানে, ঠিক আছে। এই ধরনের একটা জীবন চাইতেছে কে? কবি। যে এই সংসারে আমাদের এই ধরনের একটা জীবন থেকে আমরা যেরকম জীবন যাপন করতেছি, কবিও এই ধরনের জীবন যাপন করতে, ঠিক আছে। এই ধরনের জীবন যাপন থেকে কবি বেরিয়ে এসে ওই যাযাবর সম্প্রদায়ের মানুষদের মতো হতে চেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও একটা গুরুত্বপূর্ণ লাইন লিখেছিলেন এই প্রসঙ্গে, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন। কবিও ওই রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে কিন্তু আরব বেদুইনদের মতো হইতে চেয়েছিলেন, ঠিক আছে। তিনি বাঙালি থেকে আরব বেদুইন কেন হইতে চেয়েছিলেন? বাঙালির একটু আরাম প্রিয়, খাদ্য প্রিয়, ঠিক আছে, রসিক প্রিয়। আর এর তুলনায় বেদুইনরা কি ছিল? কঠোর পরিশ্রমী ছিল। তারা তারা কি মরুভূমির মধ্যে বসবাস করত, ঠিক আছে। এক বেলা এক মুঠো খাবার জন্য অনেক পরিশ্রম করতে হতো, জল আনতে অনেক দূর যেতে হইতো, ঠিক আছে। এই জন্যই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই কবিতার মধ্যে বলেছিল যে ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন। এখানে ওই সেম জিনিস প্রকাশ করেছেন কি জন এডওয়ার্ড ম্যাসফিল্ড, সেম আকাঙ্ক্ষা প্রকাশ করেছে যে তিনি ওই ধরনের একটা ভাবুকুড়ি জীবন পছন্দ করেন তিনি, ঠিক আছে। টু দ্য সিগালস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওয়ার দ্য ওয়াইন্ডস লাইক এ উইটেড নাইফ। যে পথে শঙ্খচিলেরা যায়, যে পথে তিমিরে যায়, গার্লস মানে শঙ্খচিল এখানে, ঠিক আছে। ওয়েলস মানে শঙ্খচিলেরা যাচ্ছে, যে পথে তিমি মাছেরা যাচ্ছে, ঠিক আছে। যেখানে বাতাসটা কিরকম হবে? উইটেড নাইফ, বাতাসের যে বেগটা, তীব্র বেগ, সেটা ছুরির আঘাতের মতো হবে, ছুরির মতো হবে, তীক্ষ্ণ ধারালো হবে, ঠিক আছে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম, এবং আমি এ ধরনের একটা কি চাই? কত গল্প। ইয়ার্ন কথার অর্থ হচ্ছে গল্প, মেরি কথার অর্থ হচ্ছে আনন্দ। আমি একটা আনন্দ মুখর গল্প চাই, কার কাছ থেকে? ফ্রম এ লাফিং ফিলোরোভার, ঠিক আছে। একটা হাস্য মুখর, ফিলোরোভার কথাটার অর্থ সহনাবিক, ঠিক আছে। তোমরা একসঙ্গে যে পড়াশোনা করতেছো, তোমাদের একে অপরকে কি বলবা তোমরা? সহপাঠী বা সহশিক্ষার্থী। যারা একে অপরকে একসঙ্গে কাজ করে তারা হলো কো-ওয়ার্কার, ঠিক আছে। যারা একে অপরে আবার যাত্রা করে তাদেরকে সহযাত্রীও বলে, ঠিক আছে। সহযাত্রী বলতে পারো। এই ফিলোরোভার এই ধরনের একটা মানুষের কাছ থেকে, হাস্যমুখর মানুষের কাছ থেকে তিনি একটা আনন্দমুখর গল্প শুনতে পছন্দ করবেন কবি। তারপরে কি বলছে? অ্যান্ড এ কোয়াইট স্লিপ, তারপরে একটা শান্তির ঘুম, চির শান্তির ঘুম, ঠিক আছে। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং খুব সুন্দর সুন্দর স্বপ্ন। হোয়েন দা লং স্ট্রেকস ওভার, যখন আমার সমুদ্র যাত্রা শেষ হবে তখন আমি একটা চিরন্তন ঘুম পেতে চাই, এবং যে ঘুমে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন আসবে। অর্থাৎ দেখো এখানে কবিতাটার মাধ্যমে আমরা কত কিছু বুঝতেছি, জীবন বর্ণনা করা আছে এখানে, ঠিক আছে। শেষের লাইনটাতে দেখো কোয়াইট স্লিপ বলছে, ঠিক আছে, চির শান্তির ঘুম, শান্তির ঘুম, ঠিক আছে। কিন্তু শান্তির ঘুম কখন হবে? যখন এক সময় মানুষ ঘুমাইলো আর উঠবে না, অর্থাৎ বুঝতে পারছো? যখন মানুষের যখন পটল তুলবে আর কি, ঠিক আছে, সেটাই হচ্ছে চির শান্তির ঘুম। তাছাড়া কিন্তু নয়, চির শান্তির ঘুম আর মানুষের নেই।